হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা স্বপ্ন, ভ্যালেন্সিয়া প্রাইড ম্যাঙ্গো। এটা স্পেনে একটা মাতৃবাগানে ফলন দেখেছিলাম, তারপরে জারটা কালেকশন করতে আগ্রহ হয় এবং আজকে 3 বছর পর গার্ডেন অ্যান্ড ফ্রেন্ডের বাগানে সুন্দরভাবে ফলন দিচ্ছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভালো। অনেক বন্ধুরা আছেন জানতে চান যে এই সময় ছাদ বাগানে কী কী ধরনের আম গাছ লাগানো উপযুক্ত হবে, বা কী কী আম গাছ আমার ছাদ বাগানে আছে, বা আমাকে যদি রেকমেন্ড করতে হয় কোন জাতগুলো আমি রেকমেন্ড করব যেগুলো ইজিলি গ্রো করা যাবে, যে কেউ ইজিলি করতে পারবেন, আমের পটিং কিভাবে করবেন, সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি আম নিয়ে যাদের কোয়েরি আছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সমস্ত কোয়েরি সল্ট আউট হবে এবং আপনিও ছাদ বাগানে সুন্দরভাবে আম ফলাতে পারবেন। আরও একটি নতুন আম আপনাদের দেখাচ্ছি, যদিও এটা নতুন নয়, গত বছর আমার ছাদ বাগানে ফলন দিয়েছিল। এটা হলো আমেরিকান কেন্ট ম্যাঙ্গো, অত্যন্ত জনপ্রিয় একটি লেট ভ্যারাইটির আম। এদিকে নিচে যদি দেখেন যেগুলো ঝুলছে, এগুলো হলো নামডকমাই পার্পেল বা নামডকমাই এসএল মেলাং যেটাকে বলা হয়। দেখুন কালারটা খালি দেখুন, একদম পার্পেল কালার। আর আমের এক একটা সাইজ অন্তত 7 থেকে 800 গ্রাম এগুলো এক একটি আম হয়ে থাকে। ছাদ বাগানে কিন্তু এভাবেই ঝুলবে, আর ছোট্ট একটি গাছেই ঝুলবে যদি সঠিক জাত হয়। অনেক স্বপ্ন পূরণ হতে অনেক সময় লাগে। যেমন ছাদে একটা সুন্দর বাগান যদি করতে হয়, সর্বপ্রথম জিনিস হলো সঠিক জাত কালেকশন। আজকে ছাদ বাগানে এসেছিলাম, দেখুন কি পাওয়া গেল। এখানে রয়েছে কাটিমন, টমি অ্যাটকিন্স, রেড আইভরি, ব্যানানা। কাটিমন আরেকটা পিছনে উপরে আছে, পেছনের এই বড় গাছটা কাটিমন আমের গাছ। 12 মাসি আমের মধ্যে একটি সেরা জাত হলো কাটিমন। অনেকে বিভিন্ন রকম 12 মাসি আমের খোঁজ করেন, কিন্তু আমি একটা কথাই বলবো, আপনার ছাদে যদি 5টা আম গাছ লাগানোর জায়গা থাকে এবং 5টা আপনি 12 মাসি লাগাতে চান, তাহলে 5টাই কাটিমন আম গাছ লাগান। এর কোনো তুলনা নেই। সিজনে কাটিমন আমের যে স্বাদ অফ সিজনে যখন ফলন দেয়, তার মিষ্টতা কিন্তু আরো অনেক বেটার হয়। চলুন সিরিয়ালি বলা শুরু করি কি কি আম গাছ আপনারা ছাদ বাগানে রোপণ করবেন, যেগুলো রোপণ করলে আপনারা একদমই অল্প যত্নে দারুণ একটা বেনিফিট পাবেন। এর সাথে এটাও বলবো যে আম গাছ রোপণের আদর্শ মিডিয়া কি, আম গাছ কিভাবে করা উচিত যাতে পাতা পোড়ার সমস্যা বা অন্যান্য সমস্যা কারণ না হয়। এটা প্রথমে দেখতে পাচ্ছেন, এটা হলো কাটিমান। একটু অর্ধপাকা অবস্থায় যদি পড়ে তাহলে এরকম কালার হবে, ফুল ম্যাচুরেট হলে কালারটা এমন হবে। আমের সাইজ খুব একটা বড় না, 200 থেকে 250 গ্রামের আশপাশে হয় এবং অত্যন্ত সুন্দর খেতে। একটা আম কেটে ভিতরে টেক্সচারটা দেখাচ্ছি। এই হলো আমাদের অল সিজন কাটিমন। আটি একদমই ছোট, আমটা যখন পাকবে একদমই আমের মধ্যে আঁশ নেই এবং মিষ্টতা A1 ক্যাটাগরির মিষ্টতা। যত রকম 12 মাসি আম আছে, মিষ্টতা বা টেস্টের দিক থেকে কাটিমনকে কেউ ওভারটেক করতে পারবে না। এবার আরেকটা আম দেখাচ্ছি, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি জাত এবং ছাদ বাগানে আমার বিদেশি আমের যাত্রাই শুরু হয়েছিল এই ব্যানানা ম্যাঙ্গোকে নিয়ে। আজ থেকে 4-5 বছর আগে যখন ছাদ বাগানে আম গাছ করা তেমন একটা কনসেপ্ট ছিল না, বেশিরভাগ মানুষ ছাদ বাগানে ফুলের গাছ লাগাতেন, সেই সময় কিন্তু আমি ছাদ বাগানে ব্যানানা ম্যাঙ্গো লাগিয়েছিলাম এবং ব্যানানা ম্যাঙ্গো এতটা জনপ্রিয় হয়েছে ডে বাই ডে, প্রত্যেকের ছাদ বাগানে যারা আম পছন্দ করেন, অন্য কোনো আমের গাছ না থাকলেও অন্তত একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ থাকবে। ব্যানানা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে, অনেকে বলেন রেড ব্যানানা, অনেকে বলেন গ্রিন ব্যানানা, অনেকে বলেন ইয়েলো ব্যানানা। আমি বিগত বেশ কয়েক বছর থেকে কন্টিনিউ দেখিয়ে আসছি এবং বলে আসছি, একই গাছে যেই ফলটা রোদ পাবে, এটা দক্ষিণ দিকে ছিল, পুরো দেখুন রেডিশ হয়ে গেছে। যেটা ইনডাইরেক্ট সানলাইট প্রপার পাবে সেই সাইডটা হবে ইয়েলো, আবার যেই আমটা প্রপার কালার পাবে না, একদম পাতার মধ্যে থাকবে, সেটাই কিন্তু এত সুন্দর কালার আসবে না, সেটা একটা সবুজ ভাব থাকবে। ব্যাগিং করলে সম্পূর্ণটাই ইয়েলো হবে। একই আম একই জাত, কনফিউজ হবেন না। ব্যানানা ম্যাঙ্গো কিন্তু একটাই জাত, যেটাকে মহাচনক আম বলা হয়। মহাচনক, মহালিসা, তারপর আপনার রেড ব্যানানা, ইয়েলো ব্যানানা, গ্রিন ব্যানানা, এগুলো বলে কিন্তু বহু কনফিউশন তৈরি হয়েছিল, কিন্তু দিনের শেষে জাত কিন্তু একটাই। এটা আমরা একটা যদি কেটে দেখি, এটা আমার অত্যন্ত পছন্দের একটি আম এবং কালারটা দেখুন, যেরকমই কালার আসুক প্রত্যেকটা আমি কিন্তু দারুণ লাগে দেখতে। এটার কালারটা একটু লো, এটার কালারটা একটু হাই, কিন্তু সবগুলোই কিন্তু অপূর্ব দেখতে হয়। এটা যদি সবুজ হয় তবুও দারুণ লাগে দেখতে, কারণ এই আমটার যে গঠন, এই গঠনের জন্য। এবার এই আম একটা আমরা কেটে দেখছি, এটার কিন্তু শেলফ লাইফও অনেক ভালো। কাটিমন, ব্যানানা এগুলো গাছ থেকে পাড়ার পরও 4-5 দিন অনায়াসে আপনি ঘরে রেখে দিতে পারবেন। আমের আটি একদম পাতলা, ভক্ষণযোগ্য অংশ অনেক বেশি। এই দেখুন আমটাকে অলমোস্ট আমি মাঝ বরাবর কেটে ফেলেছি এবং নো ডাউট বলতে পারি 80% অ্যাবাবের ভক্ষণযোগ্য অংশ রয়েছে, অর্থাৎ ফেলে দেওয়ার অংশ বা আটি অংশ 20%-এরও কম। কাটিমন ব্যানানার পর আরও একটি রঙিন আম দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি হলো টমি অ্যাটকিন্স, কিন্তু প্রথমে যখন আমরা কালেক্ট করেছিলাম তখন কিন্তু এটাকে পালমার নামে পেয়েছিলাম।
আজ থেকে 5 বছর আগে আমেরিকান রেড পালমার নামেই চলেছিল। তারপর ডে বাই ডে আমরা একে টমি অ্যাটকিন্সের সাথে ম্যাচ করে দেখতে পারি যে এক্স্যাক্টলি এটাই টমি অ্যাটকিন্স এবং এক্স্যাক্টলি যেটা পালমার সেই গাছটাও আমার এখানে রয়েছে। গত বছর ফলন দিয়েছিল। সেই আমটা কিন্তু একটু লম্বাটে ধরনের হয় এবং টমি অ্যাটকিন্স হবে একদম গোল। এটাও একটি সুন্দর আম, জাস্ট এর মিষ্টতা একটু কম আর আঁশের পরিমাণ কাটিমন ব্যানানার তুলনায় একটু বেশি। এটা কেটে দেখাচ্ছি, দেখতে অপূর্ব হয়। এই দেখুন ভেতরের কালারটা একদম বাইরে রেড, ভেতরে একদম ডিপ ইয়েলোইশ। এবার এই সাইড থেকে আমরা কেটে নিচ্ছি। এটা ছুরি দিয়ে কাটতেই বোঝা যায় যে এর মধ্যে আঁশের একটা পার্সেন্টেজ রয়েছে। এই আমটায় কিন্তু ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে। এগুলো সেভাবে ব্যাগিং করা হয়নি। অনেকে এই প্রসঙ্গে একটা কথা ক্লিয়ার করে নি, অনেকেই বলেন আমের মধ্যে পোকা হয়ে যাচ্ছে বা আম নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি হয়, আমের মধ্যে এক ধরনের মাছি পোকা রয়েছে যেটাকে বলা হয় ফ্রুট ফ্লাই। ফ্রুট ফ্লাই এসে আমের স্কিনের উপর বসে এবং আমের মধ্যে পিন করে এর মধ্যে ডিম দিয়ে দেয়। সেই ডিম থেকে লার্ভা বেরোয়, ভিতরে আমের শ্বাস অংশ খেতে থাকে এবং ভেতরেই মল ত্যাগ করে আবর্জনা তৈরি করতে থাকে। এক পর্যায়ে আম ফুটো করে ফ্রুট ফ্লাইটা বেরিয়ে যায়। বা অনেক সময় আপনারা যদি ফ্রুট ফ্লাই রিসেন্টলি পিন করে থাকে তাহলে আম কেটে খাওয়ার সময় সেই লার্ভাকে দেখতেও পারবেন। এর থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো ব্যাগিং করা, সবচেয়ে সেফ উপায়। আপনি যদি ব্যাগিং না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, অথবা আপনাকে ইনসেকটিসাইড বা এই ধরনের মেডিসিন স্প্রে করে এটা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। কারণ আপনি আজকে স্প্রে করবেন, 4 দিন 5 দিন পর আবার লেগে যাবে। কন্টিনিউ এটা স্প্রে করা সম্ভব নয়। তাই ব্যাগিং করা সবচেয়ে নিরাপদ উপায় এবং যেখানে আমাদের ব্যাগিং মিস হয় সেখানে গিয়েই ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়ে যায়। এরপর দেখাচ্ছি ছাদ বাগানে একটি বিরাট আমের জাত, রঙিন আম। এটা হলো রেড আইভরি ম্যাঙ্গো। এরও কিন্তু মিষ্টতার পরিমাণ একটু কম, কিন্তু ছাদ বাগানে দেখার সৌন্দর্যের জন্য এই জাতটি অত্যন্ত জনপ্রিয়। কাঁচাতেও খাওয়া যায়, পাকা অবস্থায়ও খাওয়া যায়। একটা স্লাইস যদি আমরা এই সাইড থেকে কাটি, এটা অ্যাকচুয়ালি কাটাটাও একটু ডিফিকাল্ট কাজ। এই হলো অবস্থা। এরও কিন্তু একই পর্যায়ে এর মধ্যেও ফ্রুট ফ্লাই পিন করেছে। এবছর আমি সেভাবে ব্যাগিং করতে পারিনি বা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারিনি। এখানে কিছু ব্যাগিং করেছিলাম যেগুলো আমাদের টিস্যু ব্যাগ হয়, সেগুলো দিয়ে বাঁধা ছিল, আবার খোলাও ছিল। এই নিয়ে আমগুলোতে একটু পোকামাকড়ের সমস্যা হয়ে গেছে। আপনারা যারা অল্প পরিসরে করবেন অবশ্যই ব্যাগিং করবেন, কারণ ছাদ বাগানে কিছু আম রয়েছে যেমন কাটিমন, ব্যানানা, এগুলোতে কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যা নেই। আবার কিছু আম যেমন দেখালাম আপনার টমি অ্যাটকিন্স, তারপর রেড আইভরি, এগুলোতে ফ্রুট ফ্লাইয়ের সম্ভাবনা আছে। নামডকমাইও আমি ফ্রুট ফ্লাই পাইনি। বেশ কিছু আম রয়েছে যেগুলো ফ্রুট ফ্লাই পিন করে না, আবার কিছু আমে এত পরিমাণে পিন করে যে পুরো গাছের আমই নষ্ট করে দেয়। রঙিন আমের আমার পছন্দের আরও একটি সেরা জাত হলো কিং অফ চাকোপাত। ফুল সানলাইট যদি পায় দারুণ কালার হয়। আমার ছাদ বাগানের এই পোর্শনটা আমি সম্পূর্ণ আম গাছ লাগিয়ে রেখেছি। তার মধ্যে কাটিমনটাকে একবার নোটিস করুন কিভাবে ফল ধরে। এক একটা থোকা দেখুন, থোকায় থোকায় সুন্দরভাবে গাছটায় ফল দেয়, সারা বছর ফল দেয় এবং প্রচুর পরিমাণে ফলন দেয়। কাটিমন ব্যানানা হবে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি, অবশ্যই লাগাবেন। তারপর আপনি আসতে পারেন নামডকমাইয়ে। নামডকমাইয়ের এই ভেরিয়েশনটা একদম গোল্ডেন ইয়েলোইশ কালার হয়ে আসে, এটাও অসাধারণ লাগে খেতে। নামডকমাই কাটিমন ব্যানানার পর অবশ্যই রাখতে হবে। রঙিন আমের মধ্যে রয়েছে কিং অফ চাকাপাত, অত্যন্ত সুন্দর দেখতে এবং অত্যন্ত সুন্দর খেতে। এরপর কাঁচা মিঠার মধ্যে রয়েছে কিউজাই ম্যাঙ্গো। কিউজাইটাও কিন্তু অত্যন্ত অসাধারণ একটি আম, কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি, আমের সাইজ অনেক ভালো। এরপর উচ্চ ফলনশীল যদি একটা আমের কথা বলতে চাই, হাই ইয়েল্ডিং ক্যাপাসিটি, অর্থাৎ একটা গাছ আপনি লাগিয়ে রাখবেন বাড়ির আঙিনায়, প্রচুর পরিমাণে ফলন দেবে, সারা পরিবার আম খাবেন, আশপাশে বিতরণ করবেন, বাজার থেকে একটাও আম কিনবেন না। সেক্ষেত্রে আপনি লাগাতে পারেন বাড়ি 4 ম্যাঙ্গো। অত্যন্ত উচ্চ ফলনশীল একটি জাত, প্রচুর পরিমাণে ফলন দেয়। আমের গড় ওজন 400 গ্রাম। মাটিতে লাগালে এবং সঠিক যত্ন পেলে গাছের ম্যাচুরিটি আসলে সেটা হাফ কিলোর উপরেও হয়ে যায়। প্রচুর পরিমাণে ফলন, থোকায় থোকায় ফল হয়। এরপর আরও কিছু ভ্যারাইটি যদি বলতে যাই, আমাদের দেশীয় হাইব্রিডের মধ্যে অম্বিকা আর অরুণিকা, এ দুটো আমার পার্সোনাল ফেভারিট। যত রকম দেশীয় হাইব্রিড রয়েছে, অম্বিকা আর অরুণিকা আপনি নো ডাউট চোখ বন্ধ করে লাগিয়ে দিন। এই জাতগুলো অ্যাভেলেবেল। নতুন যারা বাগানে রয়েছেন তারা সবসময় অ্যাভেলেবেল জাতের পেছনে ছুটবেন, মানে যেই জাতগুলো 2-4-5 বছর থেকে আমাদের এখানে হচ্ছে, অনেকের কাছে আছে, অনেকে ছাদ বাগানে ফলাচ্ছেন, এই ধরনের জাতগুলোকে প্রায়োরিটি দিবেন। নতুনত্ব জাতগুলো বা যেগুলো আজকে এসেছে এর সম্বন্ধে কেউ তেমন কিছু জানে না, বা যেটা জানা আছে সেটাও ভাষা। যেমন আমি যখন হংসিয়াং রেড ড্রাগন কালেক্ট করি আজ থেকে 2-3 বছর আগে, তখন কিন্তু আমি সেটাকে 12 মাসি আম হিসাবে কালেক্ট করেছিলাম। রঙিন আম, লাল আম 12 মাসি হবে, এটা বলে দারুণ একটা হাইপ তৈরি হয়েছিল এবং এই জাতটি আমি অনেক উচ্চ মূল্যে কেরল থেকে সংগ্রহ করি। পরবর্তীতে 2 বছর থেকে আমার কাছে রয়েছে, ফল দিচ্ছে। আজ অব্দি কিন্তু অফ সিজনে কোনো ফলন দেয়নি। এবছরও সিজনে ফল পেয়েছি, গত বছরও সিজনেই ফল পেয়েছি। তাই নতুন জিনিস যখন আপনারা কালেক্ট করতে যাবেন তখন কিন্তু
কথার সাথে কাজে একটু অমিল থাকতে পারে, যেগুলো পরীক্ষিত জাত সবসময় সেগুলোর দিকেই ফোকাস করবেন। আরও কিছু ভালো আম রয়েছে, যেমন গ্লেন রয়েছে, ভ্যালেন্সিয়া প্রাইড, আমেরিকান কেন্ট, কিন্তু এগুলো এখনো সেই পর্যায়ে অ্যাভেলেবেল হয়নি। এগুলো প্রপাগেশন করতে বা একটি গাছ সংগ্রহ করার পর তার থেকে প্রপাগেট করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। সাইট্রাস যেমন ধরুন একটা লেবু জাতীয় যদি গাছ হয়, এই গাছগুলোকে কিন্তু ইজিলি প্রপাগেট করা যায়, কারণ এর পাতায় পাতায় প্রতিটা বার্ডস থেকে চারা হয়। আম গাছ কিন্তু সেভাবে হবে না, কারণ আমের প্রতিটা ডগার প্রয়োজন হয়। একটা লেবু গাছ থেকে বড় গাছ যদি হয় মোটামুটি এইরকম সাইজের গাছ, এগুলো থেকে কিন্তু এক বছরে 400-500 চারাও তৈরি করা যাবে, কিন্তু আম গাছ থেকে কিন্তু 50টাও করা যাবে না এই সাইজের আম গাছ থেকে। এই কারণে আমের প্রপাগেশনটা অনেক স্লো, তাই আমের জাতগুলো অ্যাভেলেবেল হতে একটু বেশি সময় লেগে যায়। এটাও কিন্তু একটা কাটিমন আমের গাছ, দেখুন হাওয়াতে গাছটা একদম হেলে গেছে, তারপরও ফলনে কিন্তু কোনো কমতি নেই। হাওয়াতে এক সাইড হেলে গেছে এই পরিমাণ ফল, শীতেও কিন্তু একইভাবে ফল দিয়ে যায় কাটিমন। এই ছিল আজকের আমাদের ভিডিও। যে কয়েকটা আম গাছের কথা ভিডিওতে বললাম, সেই কয়েকটা আম গাছ যদি আপনারা রোপণ করেন, এর মধ্যে যে কোনো আম গাছে যদি আপনি রোপণ করেন, আপনি কিন্তু A1 ক্যাটাগরির একটা রেজাল্ট পাবেন। হতাশ হবেন না, এবং এই আম গাছটা আপনাকে প্রভাবিত করবে পরবর্তীতে ছাদ বাগান বা আপনার বাগানকে আরো এক্সপেনশন করাতে। এবার প্রশ্নে আসি, গাছটা কিভাবে রোপণ করবেন। অনেক মানুষই গাছ কালেক্ট করেন ঠিকই, কিন্তু রোপণ করার পর সেই গাছটা বাড়তে চায় না, বা গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বিশেষত আম গাছে পাতা পোড়াটা একটি কমন সমস্যা। এক্ষেত্রে পটিং মিডিয়াটা খুব ভাইটাল। আপনারা আম গাছ যখন করছেন তখন বুঝতে হবে আম গাছ কি ধরনের মাটি চায়। অ্যাকচুয়ালি আম গাছ চায় হলো মাটি একটু এঁটেল বা ভারী প্রকৃতির মাটি। দীর্ঘ 4-5 বছরের অভিজ্ঞতায় আমি বিভিন্নভাবে আম গাছ করে দেখেছি, এবং তার থেকে যে সামারি বের করেছি সেই ওয়াইজ আপনাকে বলতে পারি, আম গাছ যখন আপনি পটিং করবেন খুব বেশি একটা সার দেবেন না, হালকা পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার 10-20% দিতে পারেন, আর বাকি সম্পূর্ণটাই থাকবে মাটি। সম্পূর্ণ মিডিয়া থাকবে ভারী মাটি, কোনো রকম বালি দেবেন না, কোনো রকম কোকোপিট দেবেন না, কোনো রকম পারলাইট দেবেন না, কোনো কিচ্ছু দেবেন না। জাস্ট মাটির সাথে হালকা পরিমাণ গোবর সার, সেটাও 2-3 মাস আগে মিশিয়ে রাখতে হবে। এটাই গাছটাকে পটিং করবেন। পটিং করার পর গাছে শুধু জল দেবেন। আজকে 10 দিন হলো গাছ কেন বাড়ছে না, 15 দিন হলো কেন বাড়ছে না, এই সমস্ত টেনশন করবেন না। গাছটাকে সেট হওয়ার জন্য সময় দেবেন। অনেকে গাছ লাগিয়ে 10 দিন পরে কি সার দেবো, 15 দিন পরে কি দেবো, একটা শিডিউল মেনটেন করে এত পরিমাণে সার গাছের উপর চাপাতে শুরু করেন। এই কারণে কিন্তু গাছের শিকড় পচে যায়। আম গাছের শিকড় খুব ধীরে বাড়ে। এটা যদি একবার পচা শুরু হয় তাহলে কিন্তু কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। কন্ট্রোল করার জন্য আরো বিভিন্ন রকমের মেডিসিনের মধ্যে প্রয়োগ করা হয়, তাতে শিকড়ের অবস্থা আরো খারাপ হয়। প্রথম কাজটা সবচেয়ে সঠিক ওয়েতে করতে হবে, আম গাছ মাটিতে লাগান। এটা গোবরেও লাগাবেন না, ভার্মিতেও লাগাবেন না, বিভিন্ন ধরনের 12 রকমের সার মিশিয়ে তার মধ্যে দেবেন না। প্লেন মাটিতে গাছ লাগান, আপনার গাছের একটা পাতাও পুড়বে না, গাছটা নষ্ট হবে না, এর গ্যারান্টি আমি আপনাকে দেব। গাছ রোপণ করার পর আম গাছ কিন্তু স্লো গ্রোথের গাছ, এটা ধীরে ধীরে গাছটা বাড়বে, এবং গাছটাকে সময় দিতে হবে বড় হওয়ার জন্য। এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।